আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ম্যাথ প্র্যাকটিস কেমন চলতেছে? এর আগের দিন আমরা ১ম লেকচারটা নিছিলাম স্থানাঙ্ক জ্যামিতির। তো ১ম লেকচারের হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো বাসায় করছি কারা? আমি ক্লাসগুলা নেই এবং সাথে প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দেই। সো হোমওয়ার্ক গুলা যদি না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এমন অনেক অনেক সময় এরকম হয় যে স্কুলের হয়তো কোনো একটা সার্টেন প্রেশার বা ফ্যামিলিতে হয়তো গেস্ট আসছে যার কারণে হোমওয়ার্কটা তুমি কমপ্লিট করতে পারো না। এটা হইতে পারে। এটা মানুষের জীবনের প্রত্যেকটা দিন যে একরকম যাবে তা তো না। কিন্তু ভাইয়া তোমার টার্গেট হবে যে তোমার ২ দিন পরে হইলেও যাতে হোমওয়ার্কটা তোমার করা হয়। ঠিক আছে? কোনো কারণে যদি সাথে হোমওয়ার্ক করতে না পারো, ২ দিন ৩ দিন পরে হলেও যাতে তুমি তোমার কাজটা ঠিকঠাক করতে পারো। ঠিক আছে? প্রয়োজনে একটু এক্সট্রা প্রেশার নিয়ে হইলেও, এক্সট্রা টাইম দিয়ে হইলেও তোমার কাজটা করতে হবে। ওকে? অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছে, তাই না? ভেরি গুড। আশরাফুলকে দেখতেছি। মুক্তা বলছে, "কেমন আছেন ভাইয়া?" হ্যাঁ, ভালো আছি। ওকে, ওকে। শুভকে দেখতে পাচ্ছি। ওকে। মরিয়ম হোমওয়ার্ক কমপ্লিট করছে কিন্তু গ্রুপে নাই। ওকে ফাইন। আপু দেখো, তুমি চিন্তা করো যে হোমওয়ার্ক তুমি কমপ্লিট করছো, গ্রুপে দাও নাই। বাট নিজে করছো তো। নিজে করাটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রুপে দিছো কি দাও নাই এটা আসলে আমার কাছে কোনো ম্যাটার করে না। ঠিক আছে? নিজে করতেছো, এটাই হচ্ছে আমার জন্য বড় পাওয়া। তা আমাদের কি ফাইনাল এক্সামে, ক্লাস 9 এর অ্যানুয়াল এক্সামে আমাদের কি ম্যাথে 100তে 90 আপ থাকবে 90 আপ ইজিলি থাকবে, এরকম কনফিডেন্স কার আছে? ফাইনাল এক্সামে যার স্কুলের ফাইনাল অ্যানুয়াল এক্সামে ম্যাথে 100 এ 90 আপ, অ্যাটলিস্ট 90 আপ থাকবে, এরকম কনফিডেন্স কার আছে? আসলে ম্যাথে 100 না পাওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে টুকটাক মিস্টেক হয়, এটা খুবই স্বাভাবিক। সো এই কারণে আমি 90 আপ বললাম। ঠিক আছে? এবং ভাইয়া ম্যাথ পরীক্ষা দেওয়ার পরে তুমি বুঝলা যে 90 আপ থাকবে, এটা কিন্তু না। ম্যাথ পরীক্ষা দিতে যাওয়ার অনেক আগেই বোঝা যায় যে আমি 90 আপ পাবো। ঠিক আছে? এটা আগেই ফিল করা যায়। সো প্রিপারেশনটা যদি ওই লেভেলে হয়, পরীক্ষা দিতে যাওয়ার অনেক আগে, হ্যাঁ, কয়েক সপ্তাহ আগেই বোঝা যায় যে আসলে আমি ম্যাথে ইজিলি 90 আপ পাবো। ঠিক আছে? এটা বিশ্বাস করো যে পরীক্ষা দিয়ে বলার দরকার নেই পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার অনেক সপ্তাহ আগেই বলা যায় যে পরীক্ষাটা ভালো হবে। বুঝছো? সো এইরকম কনফিডেন্স লেভেলটা তোমাদের মধ্যে গ্রো করো। আমি তোমাদের মধ্যে যেটা মেইন প্রবলেম দেখি এখনকার জেনারেশনে, যে তোমরা আসলে যেটা করতেছো সেটার উপর কনফিডেন্ট না। হ্যাঁ, অনেকে ঠিকঠাকই পড়ালেখা করো কিন্তু কনফিডেন্স না থাকার কারণে আসলে পড়ালেখা করেও আশানুরূপ রেজাল্ট আসতেছে না। ঠিক আছে? সো কনফিডেন্ট থাকতে হবে। আসো আমরা ক্লাসটা শুরু করি। আর এমন কি কেউ আসো যারা হচ্ছে পর্ব একে ছিল না, আজকের ক্লাসে আসছো? স্থানাঙ্ক জ্যামিতির এর আগে একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসে ছিল না, এই ক্লাসেই জয়েন করছো, এরকম কে আসো? ঠিক আছে? যারা আসো, কয়েকজনকে দেখতেছি আসো, তো তাদেরকে বলবো ভাইয়া এটা তো ভাইয়া একটা ধারাবাহিক লেকচার। তো তুমি এই মুহূর্তে চাইলে আমার সাথে পর্ব 2টা করতে পারো। বাট আমি তোমাকে সাজেস্ট করব, বড় ভাই হিসেবে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তুমি এই পর্ব 2 এর লাইভ ক্লাসটা না করে শিখো অ্যাপের মধ্যে দেখো পর্ব 1 এর ক্লাসটা আছে। হ্যাঁ, পর্ব 1 এর ক্লাসটা যেটা আমি লাইভ নিয়েছিলাম এটা রেকর্ডেড আকারে আছে। তুমি আগে পর্ব 1টা করো, তারপরে পর্ব 2টা করো। তাহলে তোমার জন্য পর্ব 2টা বোঝা সহজ হবে। ঠিক আছে? সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলা করলে তোমার জন্য বেটার হবে। আমার সাজেশনটা বললাম, এখন তুমি কি করবা তোমার ডিসিশন। ঠিক আছে? যা করবা কনফিডেন্টলি করতে হবে। কারণ ভালো মতো বেসিক না বুঝে পরের লেকচারগুলো আসলে কিন্তু দেখা যাবে যে তোমার পর্ব 2টা করলা ঠিকই, বাট এটা আসলে করার মতো করা হলো না, সময়টা নষ্ট হলো। ঠিক আছে? পরে আবার 2টাই করা লাগতেছে। সো আমার সাজেশন, এই লেকচারগুলো মিস দেওয়া যাবে না কোনোভাবেই। আর কোনো কারণে মিস হলে পরের লেকচারের আগে আগের লেকচারটা করে আসতে হবে। তো চলো ভাই ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা যে টপিক গুলো পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় এবং চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। ঠিক আছে? এবং আজকের ক্লাসে তোমাদের অধ্যায় 11 2টা পার্ট আছে, 11.1, 11.2, 11.1টা আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো আগের দিন আমরা 7টা এক্সাম্পল করছিলাম, আজকে 8 নম্বর এক্সাম্পল থেকে। এ বি সি একটা ত্রিভুজের শীর্ষত্রয়। একটা ত্রিভুজের 3টা শীর্ষ এ বি সি। ত্রিভুজটা অঙ্কন করো এবং দেখাও যে এটি একটা সমকোণী ত্রিভুজ। তোমাদের বইয়ের অনুশীলনী 3 নম্বর ম্যাথ। ত্রিভুজটা আঁকতে হবে এবং দেখাইতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে চলো ত্রিভুজটা আঁকি।
এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। গ্রাফ পেপার, হ্যাঁ গ্রাফ পেপার পরীক্ষা হলে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দু, দুইটা অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু। এখন দেখো 2,5 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 ঘর ডান দিকে, 5 ঘর উপরের দিকে, 1 2 3 4 5, এটা হচ্ছে 2,5 বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। খুব মনোযোগ দিয়ে ক্লাস করব, আর খাতা কলম যার যা কিছু আছে সবাই একটু দূরে সরায় রাখবো, ঠিক আছে। তো আমি দেখতেছি যে অনেকেই কমেন্টে একদম অমনোযোগের মতো কমেন্ট করেই যাচ্ছ, ক্লাসের টপিকে মনোযোগ নাই, কখন কি কাজ করতে হবে এটা আমরা বুঝতে পারি না। এই কারণে আসলে আমি তোমাদের কমেন্ট করার স্বাধীনতাটা হরণ করে নিলাম সাময়িক সময়ের জন্য, আবার চালু করে দেবো, ঠিক আছে। ওকে, বি বিন্দু স্থানাঙ্ক -1,1, তার মানে মূল বিন্দু থেকে 1 ঘর বাইরে 1 ঘর উপরে, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। 1 ঘর বাইরে 1 ঘর উপরে, এটা বি বিন্দু, -1,1। আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,1, তার মানে মূল বিন্দু থেকে 2 ঘর ডানে 1 ঘর উপরে, এটা হচ্ছে তোমার সি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে 2,1, ঠিক আছে। কি বলছে যে ত্রিভুজটা অঙ্কন করো, গ্রাফে বিন্দু 3টা স্থাপন করলাম। এবার আমি যদি এটা আঁকি তাহলে কি হবে দেখো, এ আর বি কানেক্ট করে দিলাম, একটু মোটা করে নিই, এ আর বি কানেক্ট করলাম, এ আর সি কানেক্ট করলাম, বি সি কানেক্ট করে দিলাম, এ বি কানেক্ট করে দিলাম। দেখো আমরা একটা এবিসি ত্রিভুজ পেয়ে গেছি, এবিসি ত্রিভুজ পেয়ে গেছি। চিত্র থেকে কি বুঝতেছো যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে? চিত্র থেকে বোঝা যাচ্ছে? বলতো এখানে কোন কোনটা সমকোণ? চিত্র থেকে কি বোঝা যাচ্ছে কোন কোনটা সমকোণ? ভাই বলবো কিভাবে, আমাদের তো কমেন্ট করার সুযোগই নেই। হ্যাঁ আছে, একটু পরেই দিব, ঠিক আছে। এখন দেখো যে আমরা কি করব, লিখবো, দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় একটি ত্রিভুজের শীর্ষত্রয়, এটা হচ্ছে এ, এ হচ্ছে তোমার 2,5, বি -1,1, ও সি 2,1, একটা ত্রিভুজের শীর্ষত্রয়, ঠিক আছে। আমি ত্রিভুজটা কি করলাম, আমরা এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো স্থাপন করলাম। এক্স ওয়াই সমতলে, যে এক্স ওয়াই সমতল, এটা দ্বিমাত্রিক তল, এটা দুইটা মাত্রা, এই যে এই বরাবর একটা, এই বরাবর, দ্বিমাত্রিক তল এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো স্থাপন করে স্থাপন করি, তারপর কি করলাম, এ কমা বি, মানে এ, এ বি, আচ্ছা এইভাবে লেখার দরকার নেই, বিন্দু সমূহ যোগ করে, বিন্দু সমূহ সংযোগ করে, সংযোগ করে এবিসি ত্রিভুজ পাওয়া যায়। বিন্দু সমূহ সংযোগ করে কি পাইলাম, এবিসি ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। তাহলে কি করলাম, এক্স ওয়াই সমতলে বিন্দু 3টা স্থাপন করলাম, এবার বিন্দু 3টা সংযোগ করে আমরা এবিসি ত্রিভুজটা পাইলাম। এখন কি করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করলাম আর কি। এখন দেখা যাবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। এখন সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করব, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করব। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করি। তো এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এবি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব গত ক্লাসে কিন্তু শিখাইছি। এবি বাহুর দৈর্ঘ্য মানে এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি বলছিলাম, √ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। তাহলে ভুজ কি, এটা 2 আর এটা হচ্ছে -1। এই যে 2 আর -1 এর বিয়োগফল কি হবে, 2 আর -1 এর বিয়োগফল, দেখো 2 আর -1 দুইটা ভুজ, একটা ভুজ হচ্ছে 2 আর একটা ভুজ হচ্ছে -1।
এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল ইকুয়ালস টু কিন্তু হবে 2 + 1 কি হবে 2 + 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 + 1 একবারই লিখলাম হোল স্কয়ার প্লাস ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ 5 - 1 5 - 1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কত আসতেছে এখান থেকে আসছে 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে এটা আসবে হচ্ছে তোমার 5। ঠিক আছে, এটা আসতেছে 5 একক 5 একক 5 একক। ঠিক আছে, ওকে, এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা যদি এসি বাহুর দৈর্ঘ্য বের করি, এসি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে আগের মতোই √ওভার ভুজের পার্থক্যের বর্গ, ভুজ কি 2, এটারও 2, 2 - 2 2 - 2 হোল স্কয়ার প্লাস কোটির পার্থক্যের বর্গ 5 - 1 হোল স্কয়ার। ঠিক আছে, তো কত আসে, এটা তো 0 আর এটা হচ্ছে 4 4 √ওভার স্কয়ার কাটা যাবে, এটা থাকবে হচ্ছে 4 একক 4 একক। ঠিক আছে, এবার আসো আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি, বিসি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে বি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা গত ক্লাসে শিখছি, ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। তাহলে ভুজের পার্থক্যটা কি 2 আর এই বিন্দুর ভুজ হচ্ছে -1, এই বিন্দুর ভুজ 2, এই বিন্দুর ভুজ -1, যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারো, ডানে কোনটা বামে কোনটা এটা কিন্তু ম্যাটার করে না। তুমি 2 - -1 মানে 2 + 1ও লিখতে পারো, আবার -1 - 2ও লিখতে পারো। এটার ভুজ হচ্ছে -1, এটার ভুজ হচ্ছে 2, তাহলে -1 থেকে তুমি আরেকটা বিন্দুর ভুজ 2 বিয়োগ করবা, বিয়োগফলের বর্গ, আবার কোটি এটার 1 এটার 1, তাহলে 1 - 1 হোল স্কয়ার, এটা আসবে হচ্ছে তোমার 3 একক 3 একক। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, কি খেয়াল করবা ভাইয়া, যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমি পরে পেজে লিখি, হ্যাঁ এইটাই এইটাই, হ্যাঁ খেয়াল করো, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু, দেখো এসির ভ্যালু কত, এসির ভ্যালু বের করছি আমরা 4 একক আর বিসির ভ্যালু বের করছি 3 একক, তাহলে 4 একক 4 এর বর্গ 3 এর বর্গ ইকুয়ালস টু কি আসতেছে, ইকুয়ালস টু 25। 25 মানে হচ্ছে 5 এর বর্গ, 5 এর বর্গ মানে কি 5 মানে হচ্ছে তোমার এই এবি বাহুর দৈর্ঘ্য, তার মানে এবি বাহুর বর্গ। তাহলে বাম পাশে কি আছে, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, তাহলে ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। শেষ। ঠিক আছে, অঙ্কটা শেষ। আমি সবার সুবিধার জন্য আরেকবার বুঝাই দিই, আমাদেরকে বলছে 3টা বিন্দু দিয়ে বলছে বিন্দুগুলো আঁকো, মানে গ্রাফে এঁকে একটা ত্রিভুজ তৈরি করতে হবে এবং দেখাইতে হবে যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো এইটা এক্স অক্ষ ধরলাম, এটা ওয়াই অক্ষ ধরলাম, অক্ষ দুটার ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু। এখন দেখো 2,5 মূল বিন্দু থেকে 2 ঘর ডানে 5 ঘর উপরে, এটা হচ্ছে -1,1 মূল বিন্দু থেকে 1 ঘর বাই 1 ঘর উপরে, আর এটা হচ্ছে 2,1 তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর ডানে 1 ঘর উপরে। ঠিক আছে, বাম এই যে প্রত্যেকটা বিন্দুর কিন্তু 2টা করে মান, কমার বাম দিকেরটাকে বলে ভুজ, ডান দিকেরটাকে বলে কোটি। কমার বাম দিকেরটাকে ভুজ বলে, ডান দিকেরটাকে কোটি বলে। কমার বাম দিকেরটাকে ভুজ, ডান দিকেরটাকে কোটি বলে। ভুজ মানে হচ্ছে এক্স এর ভ্যালু, কোটি মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটা ডান দিকে যায়, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে এটা বাম দিকে যায়, ওয়াই এর ভ্যালু পজিটিভ হলে উপরের দিকে যায়, ওয়াই এর ভ্যালু নেগেটিভ হলে নিচের দিকে যায়।
যেমন 2,5 এটা দুইটাই পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে ডান দিকে যাবে 2 ঘর, উপরের দিকে যাবে 5 ঘর। এটা -1,1, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে এক্স অক্ষের বাম দিকে যাবে 1 ঘর, উপরের দিকে যাবে 1 ঘর। এক্স যেহেতু নেগেটিভ তাহলে বাম দিকে 1 ঘর যাবে, ওয়াই যেহেতু পজিটিভ তাহলে উপরের দিকে 1 ঘর যাবে। ঠিক আছে, ওকে। এখন এইটা 2,1 দুইটাই পজিটিভ, তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর ডান দিকে যাবে যেহেতু ভুজ 2, আর ওয়াই এর ভ্যালু যেহেতু 1 তাহলে 1 ঘর উপরে যাবে। ঠিক আছে, এবার বিন্দু 3টা যোগ করলাম, এবিসি ত্রিভুজ পাইলাম। এখন এটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমি কি করব, ত্রিভুজের বাহু 3টার দৈর্ঘ্য বের করছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করছি। যেমন এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর বি বিন্দুর দূরত্ব, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর সি বিন্দুর দূরত্ব, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর সি বিন্দুর দূরত্ব। তো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমরা গত ক্লাসেও শিখাইছি, আজকেও দেখালাম যে ভুজ দুইটার বিয়োগফলের বর্গ যোগ কোটি দুইটার বিয়োগফলের বর্গ, এইভাবে বের করলাম। এখন তারপরে আমরা কি দেখতেছি যে এই দুইটাকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে যোগফলটা এইটার বর্গের সমান হয়। যেমন এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এসির ভ্যালু হচ্ছে 3, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, সরি এসির ভ্যালু হচ্ছে 4, তাহলে এসি স্কোয়ার মানে 4 স্কোয়ার, বিসির ভ্যালু হচ্ছে 3, বিসি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এই দুইটা যোগ করলে আসতেছে 25, 25 মানে 5 স্কোয়ার, আবার 5 মানে হচ্ছে তোমার এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোন ত্রিভুজের দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজটা হয় একটা সমকোণী ত্রিভুজ। তো যারা যারা প্রথমবারই বুঝছিলা তারা তারা লিখবা C1, C1 মানে হচ্ছে ক্লিয়ার এট দ্য ফার্স্ট টাইম, আর যারা জাস্ট পরের বার বুঝছো তারা লিখবা যে ক্লিয়ার এট দ্য সেকেন্ড টাইম মানে C2। ঠিক আছে, আমি কমেন্ট সেকশন খুব ভালো করে আবারও আবারও আমি কমেন্ট বন্ধ করে দিচ্ছি, আর লিখতে হবে না। ঠিক আছে, ওকে। দেখো, দেখাও যে এত 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 বিন্দু 3টা দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। দেখাইতে হবে এই 3টা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এটা দেখাইতে হবে। তো বিন্দুগুলোর কি কোনো নাম দেওয়া আছে? নাম দেওয়া নাই, আগের ক্ষেত্রে নাম দেওয়া ছিল এবিসি, তো এখন কোনো নাম দেওয়া নাই, তাহলে আমি লিখবো ধরি বিন্দু 3টি, নাম দিব আর কি, হ্যাঁ, বিন্দু 3টি, বিন্দু 3টা, একটা হচ্ছে এ -3, -3, এটা এটা তো 0 0, এটা মূল বিন্দু, মূল বিন্দুকে আমি বি নামও দিতে পারি, কিন্তু মূল বিন্দুকে সাধারণত ও দিয়ে প্রকাশ করে, অরিজিন, তো এটাকে ও লিখলাম, হ্যাঁ ও। বি দিলেও কোনো সমস্যা ছিল না, এটার নাম দিলাম সি, ও সি 3,3, বিন্দু 3টা এত এত এত। ঠিক আছে, এখন এক্স ওয়াই সমতলে বিন্দুগুলা স্থাপন করি। এক্স ওয়াই সমতলে বিন্দু 3টি স্থাপন করি। এখন দেখো এক্স ওয়াই সমতলে যদি বিন্দু 3টা স্থাপন করি তাহলে কি ঘটনা ঘটে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এ হচ্ছে এটা দুইটা অক্ষের ছেদ বিন্দু হচ্ছে অরিজিন, অরিজিন মানে হচ্ছে ও বিন্দু, 0 0 বিন্দু, মানে এই বিন্দুটা কিন্তু এইটা। ঠিক আছে, এখন দেখো এ -3, -3 মানে ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর বায়ে 3 ঘর নিচে, তাহলে মূল বিন্দু থেকে 1 2 3 ঘর বায়ে 3 ঘর নিচে, এটা হচ্ছে আমার এ বিন্দু, -3, -3, আর এটা হচ্ছে সি বিন্দু 3,3, তাহলে ভুজ পজিটিভ কোটিও পজিটিভ, মূল বিন্দু থেকে 3 ঘর ডান দিকে 3 ঘর উপরের দিকে, এটা হচ্ছে সি বিন্দু 3,3। এখন বিন্দু 3টা যদি আমরা সংযোগ করি, বিন্দু 3টা সংযোগ করলে দেখো একটা সরল রেখা পাচ্ছি, তাহলে বিন্দু 3টা কি কোনো ত্রিভুজ তৈরি করছে? করেনি। এই জিনিসটা আমরা যুক্তি তর্কের সাহায্যে দেখাবো যে ত্রিভুজ তৈরি করে না। ঠিক আছে, কিভাবে দেখাবো একটু খেয়াল করো, যে আমরা জানি, আচ্ছা আমরা একটা কথা জানি কিন্তু সেটা হচ্ছে একটা ত্রিভুজের, ঠিক আছে ভাই, নোট করতে হবে না, ক্লাস নোট তুলতে হবে না, তোমরা মনে হয় জানো আমার প্রত্যেকটা ক্লাসে, আচ্ছা প্রত্যেকটা ক্লাসে তোমরা হচ্ছে খাতা কলম দূরে সরায় রাখবা, ক্লাস নোট সাথে সাথে তুলতে হবে না, এটা অন্তত আমার ক্লাসে এই জিনিসটা মেনটেন করবা। ঠিক আছে,
ওকে, এখন কি বলতেছি, আমরা একটা জিনিস জানি, কি জানি বলতো? আমি চ্যাট আপাতত পজ করে দিছি। আজকে ক্লাসের নোট যে সাথে সাথে তুলতে হবে না, ক্লাসের শুরুতে কিন্তু আমি মনে হয় বলে দিছি যে খাতা কলম দূরে সরায় রাখতে। তারপরেও দেখো তুমি আমার কথাটা আবার জিজ্ঞেস করছো যে ভাই নোট করবো কিনা। ঠিক আছে, সো তার মানে কি ক্লাসে আমার কথা তুমি মনোযোগ দিয়ে শুনতেছো না? কি নাম, ডিয়ার সামথিং, কি সব নাম রাখছো? আব্বু আম্মু এত সুন্দর নাম রাখে, নামগুলো চেঞ্জ করে দিয়ে বিকৃত করে রাখো। ঠিক আছে, আব্বু আম্মুর নামই নিজে বিকৃত করে ফেলছো, আমার কথা শুনবা না, এটাই তো স্বাভাবিক। আসো, দেখো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য কিন্তু সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা স্টেটমেন্টই আছে যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, সবসময় হয়। দুই বাহুর দৈর্ঘ্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। কি হয়? ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো এইখানে যদি এ ও সি যদি একটা ত্রিভুজ হয়, তো তুমি এ ও বাহুর দৈর্ঘ্য কি হবে? এ ও এর দৈর্ঘ্য কি হবে? এ ও এর দৈর্ঘ্য এ ও এই দুইটার দৈর্ঘ্য, হ্যাঁ, এ আর ও বিন্দুর দূরত্ব, এ আর ও বিন্দুর দূরত্ব কি হবে? ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। ভুজ কি -3 আর এটার ভুজ হচ্ছে 0। পার্থক্য হচ্ছে -3, একটার ভুজ আর একটার ভুজ হচ্ছে 0। দুইটার পার্থক্য মানে বিয়োগফল, তার বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। এটার কোটি -3, এটার কোটি 0। একটার কোটি -3 আর একটার কোটি 0, দুইটার পার্থক্য তার বর্গ। এবার পুরাটার বর্গমূল, তাহলে কত আসতেছে? এটা আসতেছে 9, এটা আসতেছে 9 মানে 18, √18। √18 এটাকে আবার লেখা যায় এইভাবে, √18 কে লেখা যায় √9 × 2। হ্যাঁ, 18 কে লেখা যায় 9 × 2। এবার √9 × √2, √9 × √2 মানে হচ্ছে 3√2, 3√2। ঠিক আছে, 3√2। 18 কে লিখলাম 9 × 2, এবার রুটটা দুইটার সাথে, √9 × √2। √9 এর ভ্যালু হচ্ছে 3 আর √2টার সাথে আছে। এবার দেখো তো ওসি বাহুর দৈর্ঘ্য বা সিও এর দৈর্ঘ্য কি হবে? সিও এই দুইটা বিন্দুর দূরত্ব, ভুজ হচ্ছে 3, এটার ভুজ হচ্ছে 0, তাহলে ভুজের পার্থক্য হচ্ছে 3 - 0, 3 - 0 হোল স্কয়ার। কোটির পার্থক্য হবে 3 - 0 হোল স্কয়ার, একই 3 - 0 হোল স্কয়ার। এটাও আগের মতোই, এটা হবে √18 মানে হচ্ছে 9 × 2 মানে হচ্ছে 3√2। ঠিক আছে, আর এ আর সি বিন্দুর দূরত্ব, এসি এর দৈর্ঘ্য যদি বের করি, দেখো এইটার ভুজ হচ্ছে 3 আর এটার ভুজ হচ্ছে -3। ঠিক আছে, তাহলে ভুজের পার্থক্যটা কত? তুমি 3 থেকে যদি -3 বিয়োগ করো, 3 মাইনাস -3 মানে 3 + 3 কিন্তু, হ্যাঁ, অথবা -3 আর 3, একটার ভুজ হচ্ছে -3 আর একটার ভুজ হচ্ছে 3। তো এ বিন্দুর ভুজ -3, সি বিন্দুর ভুজ হচ্ছে 3, এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল, এটার বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ একই রকম। তো এটা কত আসতেছে? এটা হচ্ছে 81 যোগ 81, √81 যোগ 81, 81 যোগ 81 কত আছে? না, 3 আর 3 এ তো 6 হয়। 36 যোগ 36, 72। এটা আসতেছে 72। -3 মানে -6, -6 এর উপরে হোল স্কয়ার করলে 36, এটা 36 মানে 72। ঠিক আছে, ওকে 72। এখন 72কে যদি আমরা রুট করি, এটাকে এইভাবে লেখা যায় 36 × 2। 72কে লেখা যায় 36 × 2। এখন √36 × √2,
মানে হচ্ছে 6√2, 6√2, ঠিক আছে? এইগুলোর সাথে কিন্তু একটু একক কথাটা লিখতে পারো, তাহলে সুন্দর লাগে। এত একক, এখানে জায়গা ছিল না জন্য আমি লিখি নাই। এত একক, এত একক লিখে দিলাম। এখন বলো তো ভাইয়া, এও আর সিও যদি যোগ করো, এও আর সিও যদি যোগ করো তাহলে যোগফল কি হয়? এও আর সিও যোগ করলে যোগফল হয় 3√2 যোগ 3√2, 3√2 যোগ 3√2 ইকুয়ালস টু হচ্ছে ভাই 6√2। আর 6√2 মানে কিন্তু ভাইয়া এসি, এসি এটা সমান আসতেছে এসি। দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা এইভাবে লিখি। এটা মানে হচ্ছে 6√2, 6√2 মানেই হচ্ছে এসি। তাহলে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তাহলে কি এটা ত্রিভুজ হবে? হবে না। ত্রিভুজ হইতে গেলে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, তাহলে এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না। এটা ত্রিভুজ হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। ঠিক আছে, আমি চাইলে এটা এই কথাটা ওই পাশে লিখি। ধরো 1 সেকেন্ড। কি করব? এও যোগ সিও, এ ওর ভ্যালু কত ভাইয়া? এ ওর ভ্যালু হচ্ছে 3√2, সি ওর ভ্যালু হচ্ছে 3√2, তাহলে 3√2 যোগ 3√2 ইকুয়ালস টু 6√2। তার মানে এটা মানেই হচ্ছে এসি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এসি 6√2। ওকে, তার মানে কি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহুর সমান, তাই এটা কোনো ত্রিভুজ তৈরি করে না। যেহেতু দুটি বাহুর যোগফল, বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, সমান, তাই বিন্দুগুলো কোনো ত্রিভুজ তৈরি করে না। বিন্দুগুলো কোনো ত্রিভুজ তৈরি করে না। কারা কারা বুঝছি ভাইয়াকে একটু জানায় দাও, ক্লিয়ার লিখে জানায় দাও। আমি কমেন্ট সেকশন চালু করে দিলাম। ঠিক আছে, 1 সেকেন্ড। দেখো কমেন্ট সেকশন চালু হয়ে গেছে। যারা যারা বুঝছি ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। ঠিক আছে, ওকে। আরেকবার তাও বুঝাই দিই আমি। এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু আঁকছি। এবার দেখাইতে হবে যে এই বিন্দু তিনটা দ্বারা কোনো ত্রিভুজ তৈরি হয় না। তো ত্রিভুজ তৈরি হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। এটা হচ্ছে ত্রিভুজ তৈরি করার শর্ত। তো আমরা এখন একটা কাজ করি, এখানে তো তিনটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা একবার এ ওর দৈর্ঘ্য বের করব, একবার বি ওর দৈর্ঘ্য বের করব, একবার এ বির দৈর্ঘ্য বের করব, একবার এ ও, একবার বি ও, একবার এ বির দৈর্ঘ্য বের করব। এই তিনটা দৈর্ঘ্য বের করছি। হ্যাঁ, এ বি, এটা কি সি নাম দিছি? এ ও সি, আচ্ছা সি নাম দিছি, তাহলে এসির দৈর্ঘ্য বের করবো। হ্যাঁ, যেহেতু সি নাম দিছি, বি নাম দিলে বি দিতাম, সি নাম দিছি, তাহলে এসির দৈর্ঘ্য বের করবো। এখন তিনটার দৈর্ঘ্য আমরা বের করছি, তিনটার দৈর্ঘ্য বের করে দেখতেছি এও আর সিও যোগ করলে যোগফলটা এসির সমান হয়। মানে দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর সমান। কিন্তু দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হলে এটা কোনো ত্রিভুজ তৈরি হয় না। দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ হয়। ঠিক আছে, তাই বিন্দুগুলো কোনো ত্রিভুজ তৈরি করে না। আবার তুমি দেখো এক্স ওয়াই সমতলে বিন্দুগুলোর অবস্থান দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এটা কোনো ত্রিভুজ তৈরি করে নাই। সো একটু লিখতে পারো যে এক্স ওয়াই সমতলে বিন্দুগুলোর অবস্থান দেখেও বোঝা যায় যে বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত, তাই এরা কোনো ত্রিভুজ তৈরি করে না। এই কথাটাও লিখে দিতে পারো যে এক্স ওয়াই সমতলে বিন্দু তিনটির অবস্থান দেখেও বোঝা যায় বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত, তাই এরা কোনো ত্রিভুজ তৈরি করে না। ঠিক আছে, ওকে। এক্স ওয়াই সমতল কি? এক্স ওয়াই সমতল যে গ্রাফ পেপারটা, গ্রাফ পেপারটা, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটাকেই বলতেছে এক্স ওয়াই সমতল।
দেখো এই অঙ্কটা কি বলছে, দেখাও যে এ বি ও সি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা অনুশীলনীর 6 নাম্বার ম্যাথ। ম্যাথটা দেখেই বলো তো ম্যাথটা পারবা কি পারবা না। তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাইতে হবে এই বিন্দু তিনটা দিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়। আমরা সমবাহু ত্রিভুজ মানে কি বলতো, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটাকে বলে সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটা বাহুর, আবার বলি, যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টা কোণ সমান তাকে কি বলে, আমাকে একটু কমেন্টে জানাও তো। যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের 3টা কোণ সমান তাকে কি বলে। হ্যাঁ রিফাত পারবা আমি বুঝছি, কিন্তু ভাই স্প্যামিং না করো, ঠিক আছে। তাকে কি বলে বলো। এই যে অনেকেই বলছে সমকোণী ত্রিভুজ, ভাই যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য যেমন সমান হয়, প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয়। যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকেও সমবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের 3টা কোণ সমান তাকেও সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলে। সো এই যে ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে। যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের সবগুলা কোণ সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুও যেমন সমান হয়, সবগুলা কোণও তেমনি সমান। মনে থাকবে, মনে থাকবে। ওকে, মনে থাকবে কিনা সেটা বলো। অনেকে কিন্তু ভুল করছিল, বাট এটা কিন্তু একদম বেসিক জিনিস। সমবাহু ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজ কি, এগুলো কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম ক্লাস 3-4 আমাদেরকে শিখাইছিল, ঠিক আছে। ওকে, তাহলে এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে বিন্দুগুলো বিন্দুগুলো এ এ হচ্ছে তোমার 2,2 2,2, বি -2, আর এটা হচ্ছে তোমার সি -2√3, +2√3, ঠিক আছে। ওকে, মরিয়ম বলছে বেসিক আমাদের অনেক উইক। শিখতে পড়েও যদি বেসিকটা উইক থাকে তাহলে এটা শুধু তোমার একার ব্যর্থতা না, এটা আমাদের সবারই ব্যর্থতা, বুঝছো। বেসিক দুর্বল হয়তো আগে ছিল, আস্তে আস্তে স্ট্রং করে ফেলো। বিন্দুগুলা এ বি সি ধরে নিলাম, হ্যাঁ। এখন এবিসি একটা যদি ত্রিভুজ হয় ভাইয়া, মনে করো এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ এবিসি একটা ত্রিভুজ মনে করো যে ছবি আঁকি, ছবি আঁকি নিজের মতো করে একটা ছবি আঁকি, হ্যাঁ র্যান্ডম একটা ছবি আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো যে এ বিন্দুটা হচ্ছে 2,2, এটা তো এক্স অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এখন 2 ঘর ডানে 2 ঘর উপরে, মনে করো এখানে একটা র্যান্ডম বিন্দু এ বিন্দু 2,2। এখন আমাকে বলো তো ভাই বি বিন্দুটা কোন চতুর্ভাগে, বি বিন্দুটা কোন চতুর্ভাগে, যেহেতু ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তাহলে বি বিন্দুটা কোন চতুর্ভাগে। ভুজ যেহেতু নেগেটিভ বাম দিকে 2 ঘর, কোটি যেহেতু নেগেটিভ নিচের দিকে 2 ঘর, এটা কিন্তু থার্ড চতুর্ভাগে। এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দু -2, -2। আর এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ এটার ভ্যালুটা তো একটু বের করা কঠিন, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, -2√3 ক্যালকুলেটর একটা ভ্যালু আসবে। এনিওয়ে দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে এটা কোন চতুর্ভাগে, সি বিন্দুটা কোন চতুর্ভাগে, এই ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তাহলে কিছু পরিমাণ বায়ে কিছু পরিমাণ উপরে, ঠিক আছে। তুমি যদি দাও এইদিকে কোন একটা বিন্দু আসবে, এইদিকে কোন একটা বিন্দু আসবে, এটা সি বিন্দু, হ্যাঁ। এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে -2√3, 2√3। এখন এই বিন্দু তিনটা যদি তুমি কানেক্ট করে দাও, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা এবিসি ত্রিভুজ। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, এবি বাহুর দৈর্ঘ্য কত, এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, √, এ আর বি বিন্দুর দূরত্ব, এ আর বি বিন্দুর দূরত্ব 2 - -2, তার মানে একবারই লিখলাম ভাইয়া 2 + 2, ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ।
একবারই লিখলাম। যারা আগের ক্লাসটা ভালো মতো করছো তারা এটা সহজেই বুঝে গেছো। এটা মানে কি 4, এটা মানে 4, 4 স্কয়ার মানে 16, 16 মানে √32, √32, √32 কে লেখা যায় হচ্ছে 16 গুণন 2, মানে এটা হচ্ছে 4√2, 4√2 একক। এটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, এবার আমাকে বলো তো ভাইয়া বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য, চলো বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু দেখি। বিসি বাহু মানে হচ্ছে বি আর সি বিন্দুর দূরত্ব, ঠিক আছে। তাহলে ভুজের পার্থক্যের বর্গ, এটার ভুজ হচ্ছে -2 আর এটার ভুজ হচ্ছে -2√3, -2√3। এই দুইটার পার্থক্য মানে এখানে একটা মাইনাস, আগে একটা মাইনাস, এই মাইনাস মিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ভুজের পার্থক্যের বর্গ, একটা থেকে আরেকটা বিয়োগ, -2 আর -2√3 বিয়োগ, দেখো -2 আর একটা হচ্ছে -2√3, এই দুইটার বিয়োগ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, একবারেই লিখলাম -2 + 2√3। এবার আসো কোটির পার্থক্য, কোটির পার্থক্য হচ্ছে -2 - 2√3, -2 - 2√3 হোল স্কয়ার। এবার একটু ক্যালকুলেটরের হেল্প নিব আমি, হ্যাঁ। ওকে, এইটা আসতেছে -2 + 2√3 স্কয়ার প্লাস -2 - 2√3 স্কয়ার, এটাও আসতেছে 4√2, এটার ভ্যালু আসতেছে ক্যালকুলেটরে 4√2। আমার হাতের যে ক্যালকুলেটরটা এটা হচ্ছে ক্যাসিও FX 991 ES, FX 991 ES। এই ক্যালকুলেটরটা কারা কারা ইউজ করো? এটা মোটামুটি ভালো একটা ক্যালকুলেটর, 4√2 একক, ঠিক আছে। এটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। এখন বলো তো ভাই, এবি বের করছি, বিসি বাহু বের করছি, কোন বাহুর দৈর্ঘ্যটা বের করা বাকি আছে? কোন বাহুর দৈর্ঘ্যটা বের করা বাকি আছে বলো? অর্থ বলছো যে ঢাল দিয়ে যদি করি তাহলে হবে কিনা? ভাই ঢাল তো এখনো পড়াই নাই, এই কারণে আসলে ঢাল দিয়ে করি নাই। তবে ঢাল দিয়েও করা যায়, ঢাল দিয়েও করা যায়, ভুল হবে না ভাই, সঠিকই হবে, ঠিক আছে। যেহেতু ঢাল এখনো পড়ানো হয়নি এই কারণে আমি এইভাবে করতেছি। এখন এসি বাহুর দৈর্ঘ্যটা বাকি আছে, তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু হবে √2 - -2√3 মানে 2 + 2√3 হোল স্কয়ার প্লাস 2 - 2√3, 2 - 2√3 হোল স্কয়ার, ঠিক আছে। এটা কত আসবে দেখো তো, এটা কত আসে? এটা কত আসে? এটা হচ্ছে 2 - 2√3 আর এটা হচ্ছে 2 + 2√3, এটাও 4√2 আসে, এটাও আসে 4√2 একক। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যেহেতু এবি বিসি এসি তিনটাই সমান, এবি বিসি এসি এই তিনটাই সমান, অতএব এবিসি সমবাহু ত্রিভুজ। শেষ। দেখাইতে বলছিল, দেখাই দিলাম, সোচ। কারা কারা বুঝছি ভাইকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও, ঠিক আছে। 4√2 না লিখে দশমিক মান লিখলে কি ভুল হবে কিনা? ভুল হবে না ভাই, ভুল হবে না, তবে এটা লিখাই বেটার, ভুল হবে না, ঠিক আছে। কেন ভুল হবে? আমি যদি বলি ভুল হবে তাহলে এটা ভুল হয়ে গেল, বলো না? ওকে, তুবা ক্লিয়ার, ওকে ফাইন। তুবা ঢাল কি? পড়াই নেই, ঢাল কি? তুমি ঢাল জানতে চাচ্ছ কেন? পড়াই তো নেই, যখন পড়াবো তখন মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলেই হবে। এইটা তাহলে একটা পোল, হ্যাঁ আমরা এখন একটা পোল লঞ্চ করে দিয়ে আসো, একটা পোল লঞ্চ করে দিই। একটা পোল লঞ্চ হবে, তোমরা পোলটা আনসারটা বের করতে থাকো,
আমাদের কিছুক্ষণের মধ্যেই তোমাদের স্ক্রিনে পোলটা চলে আসবে, ঠিক আছে? তোমরা আনসারটা বের করতে থাকো। এখানে 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই 3টা বিন্দু দিয়ে কোন ত্রিভুজটা তৈরি, এটা চিন্তা ভাবনা করবা। সবচেয়ে ভালো হয় যেহেতু জ্যামিতির ম্যাথ, এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি যদি খাতায় ড্র করতে পারো তাহলে জিনিসটা তোমার জন্য সহজ হয়ে যায়। খাতা কলম লাগবেই যে ড্র করতে এমনটা না, খাতা কলম ছাড়াও ড্র করা যায় মনের খাতায়। চোখ বন্ধ করে এরকম একটা গ্রাফ চিন্তা করো, এটা এক্স অক্ষ চিন্তা করো, এটা ওয়াই অক্ষ চিন্তা করো, এটা মূল বিন্দু চিন্তা করো, অরিজিন চিন্তা করো। এবার বিন্দুগুলো বসাও তো ভাইয়া। -4,0 বিন্দুটা কোথায় আছে আমাকে একটু বলো তো, মনে মনে একটু বলো তো যে কোন জায়গায় আছে। দেখো তো দেখতে পাচ্ছ কিনা বিন্দুটা। এই বিন্দুটার কিন্তু ভুজ নেগেটিভ, তার মানে বিন্দুটা বাম দিকে আছে, কোটি 0, তাহলে বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে এরকম কোন একটা জায়গায় আছে। -4,0 এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে 4,0, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে 4 ঘর দূরে আছে। এটা বাম দিকে 4 ঘর দূরে, এটা ডান দিকে 4 ঘর দূরে, মানে এই দূরত্ব কিন্তু এক হবে। এটা হচ্ছে তোমার 4,0, ঠিক আছে? আর এটা হচ্ছে 0,3, তাহলে মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই, যেহেতু ভুজ 0 কোটি পজিটিভ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 0,3। এই যে 3টা বিন্দু আঁকলাম, ঠিক আছে? 3টা বিন্দু আঁকলাম। এবার যদি এই 3টা বিন্দু আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ সেটা আমাদের বলতে হবে। এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ সেটা বলতে হবে, ঠিক আছে? ওকে, টাইম টাইম 5 সেকেন্ড। 5 4 3 2 and 1। দেখো আমি বলে দিই। দেখো অঙ্কটা এইভাবে যদি চিন্তা করো যে এই বাহুটার দৈর্ঘ্য যদি তুমি বের করো, এই বাহুটার দৈর্ঘ্য, আর বাহুগুলোর বিন্দুগুলোর নাম দিই আমি, তাহলে মনে সহজ হয়। মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, মনে মনে নাম দিলাম। হ্যাঁ, তাহলে তুমি বলো যে এটা বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। এখন এ বি সি, তাই তো? এখন আমি যদি এ বি বাহুর দৈর্ঘ্য বের করি, এ বি কত হবে? √, ভুজের পার্থক্যের বর্গ, তাহলে -4 -0, -4 -0 হোল স্কয়ার প্লাস 0 -3 হোল স্কয়ার, এইটা আসবে তোমার 5। এবার আমরা যদি বিসি বের করি, বিসি যদি বের করি -4 -4 হোল স্কয়ার, -4 -4 হোল স্কয়ার প্লাস 0 -0 হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু আসবে 8। আবার যদি আমরা এসি বের করি তাহলে কত আসবে? এসি যদি বের করি তাহলে 0 -4 হোল স্কয়ার প্লাস 3 -0 হোল স্কয়ার, এখান থেকে আমরা এটার ভ্যালু পাবো 5। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, তৃতীয় বাহু আরেকটা বাহুর দৈর্ঘ্য অসমান। এবি আর এসি সমান, এবি আর এসি এই দুইটা সমান, কিন্তু বিসি হচ্ছে অসমান। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটা হয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে অপশন সি। অঙ্কটা আমি যেভাবে করলাম আরো সহজেও করা যায়, তবে একটু স্মার্টলি চিন্তা করলে আরো সহজে করা যায়। এইভাবে বেরি করার দরকার নাই। তুমি যদি এইভাবে চিন্তা করো, একটু স্মার্ট স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এটা। দেখো এটা হচ্ছে এই বিন্দুটার কোটি আর এই বিন্দুটার কোটি সমান, তার মানে এই দুইটা বিন্দুই কিন্তু, দেখো এই বিন্দুটার কোটি হচ্ছে 0, এই বিন্দুটার কোটিও 0, তাহলে দুইটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে, দুইটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে। এটা মূল বিন্দু থেকে 4 একক দূরে, এটা হচ্ছে 4 একক দূরে, এইটাও মূল বিন্দু থেকে 4 একক দূরে, একটা বাম দিকে একটা ডান দিকে। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 8 একক। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই টোটাল ডিস্টেন্সটা 8 একক। এতটুকু 4, এতটুকু 4, এইটুকু 4 একক ডান দিকে আর এটা 4 একক বাম দিকে, টোটালটা হচ্ছে 8 একক, ঠিক আছে? আবার দেখো এইটা 4 আর এই বিন্দুটার ভুজ যেহেতু 0, বিন্দুটা ওয়াই অক্ষের উপরে, কোটি যেহেতু 3, এই ডিস্টেন্সটা কিন্তু 3। এটা 4, এটা 3 যদি হয়, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে 5।
একইভাবে এটা 4 এটা 3 তাহলে এটা হচ্ছে 5 সো এটা 5 এটাও 5 আর এটা হচ্ছে 8 দুইটা বাহুর দৈর্ঘ্য সমান তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে প্রথম প্রসেসটা আর দ্বিতীয় প্রসেসটা কোনটা তোমার কাছে বেশি ভালো লাগবে? ইন দ্য মিন টাইম আমি একটু লিডার বোর্ডে কারা কারা আসো একটু দেখে ফেলি। জাহিদ হাসান সবার প্রথমে আসো, রূপম দেব, রিফাত হাসান, এমডি মিশকাত, আবু আহনাফ, 5টা নাম পড়ে ফেললাম লিডার বোর্ডে যারা হচ্ছে রাইট আনসার যারা দিছো তাদের মধ্যে সবার আগে যারা আনসার করছো, ঠিক আছে, মানে যাদের ইন্টারনেট অনেক ফাস্ট, ব্রেন অনেক ফাস্ট। এর 6 আছে হচ্ছে তন্ময় চৌধুরী, 7 আছে তাহসিন, প্রবাল আছে হচ্ছে 8-এ, আলফি 9-এ, জেবা তামাসুম 10-এ, আয়েশা সিদ্দিকা তিশা 11-তে, আবিদ মিয়া 12-তে, শামসুদ্দিন 13-তে, নিপা বেগম 14, নুসরাত জাহান নওরিন 15টা নাম পড়লাম আজকে, ঠিক আছে। আনসার কিন্তু সি হবে। হ্যাঁ, যারা যারা এখন বি মনে করছো, বি দাগাইছো, বি দাগায় সঠিকভাবে হচ্ছে খুশি হইছো, তাদের কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে। আনসার কিন্তু সি হবে। দেখছো, প্রথম 15টা নাম পড়লাম, যেই 15টা নাম হচ্ছে সবার আগে ভুল আনসার দিছে, তাদের মধ্যে 15 জন, ঠিক আছে। সো খুশি আর কিছু নাই, এই 15 জন খুব সাবধান থাকবা, সতর্ক থাকবা, যাতে করে ভুল আনসার সবার আগে ভুল আনসার দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। আমরা একটু চিন্তা ভাবনা করে আনসার দিব যাতে আনসারটা সঠিক হয়, ঠিক আছে। আনসার হবে হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে রাইট আনসার। সো যেই 15 জনের নাম পড়লাম, সবসময় তো সঠিক পারে এমন 15 জন এমন স্টুডেন্টদের নাম পড়ি, আজকে ইচ্ছা করে বেশি জনের নাম পড়লাম, দেখলাম কারা কারা ভুল করে, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া আনসার হবে সি। তো সি আনসারটা কারা কারা দিয়েছিলাম, তারা তারা নিজের ডাক নামটা একটু লিখে দাও তো কমেন্টে, ঠিক আছে। আলিফ, পোলের আনসার বি, এটা ভুল দেওয়া, যারা যারা ভুল করে যাতে কিছু মানুষ খুশি থাকে এটা দেখানোর জন্য, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় মানুষজন ভুল ডিসিশন নেয় এবং নিয়ে এটাতে খুবই খুশি থাকে, সে বুঝতে পারেন এটা ভুল হয়ে গেছে। কিন্তু যারা সঠিক তারা যে কোনো সিচুয়েশনে তার মনোবল ধরে রাখে, ভাই আপনার ওইটা বি আসছে তো কি হয়েছে, আমি কনফার্ম এটা সি হবে, এটাই ভুল। এরকম কনফিডেন্স কয়জনের আছে? তোমরা অনেকেই কিন্তু নার্ভাস হয়ে গেছিল, আচ্ছা আমি তো সি দাগাইছি, সিটা তো ভুল বলছে, বলছে অপশন বি, তার মানে মধ্যে আমার ভুল হয়েছে, এরকম মনে হয়েছে না? ল্যাক অফ কনফিডেন্সের কারণে এটা ফিল হয়। তার মানে যাদের যাদের এটা মনে হয়েছে অপশন সি দাগাইছো, কিন্তু অপশন সি যখন দেখছো ভুল আনসার, তখন তোমরা একটু মন খারাপ করছো, মনে করছো যে হ্যাঁ তুমি ভুল করছো, এটার কারণ হচ্ছে তোমার ল্যাক অফ কনফিডেন্স। তোমার ল্যাক অফ কনফিডেন্স আছে, তোমার আত্মবিশ্বাসের ঘাটতি আছে। কনফিডেন্ট থাকতে হবে অলওয়েজ। আমি সবসময় বলি লাইফে সাকসেসফুল হইতে গেলে যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে তোমার কনফিডেন্স, এটা থাকতেই হবে। অপশন সি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। ওকে, এখন আসো চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। এতক্ষণ আমরা ত্রিভুজের প্রকৃতি নির্ণয় দেখছি, এখন হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব সহজেই বুঝে যাবা। এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের যদি 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, মনে করো 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে। একটা চতুর্ভুজের যদি 4 বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে চতুর্ভুজটা বর্গও হইতে পারে, রম্বসও হইতে পারে। তাহলে বর্গ নাকি রম্বস কিভাবে বুঝবা? যদি কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা বর্গ, আর কর্ণ দুইটার দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে সেটা রম্বস। খুব ভালো করে খেয়াল করো, একটা চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, 4টা বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান, তাহলে চতুর্ভুজটা হবে বর্গ। কিন্তু একটা চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণ দুইটার দৈর্ঘ্য অসমান, তাহলে চতুর্ভুজটাকে আমরা বলবো হচ্ছে রম্বস, ঠিক আছে। আবার যদি এমন হয় যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কি রকম ভাইয়া? এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, হ্যাঁ, কিন্তু এই দুইটা মনে করো 10 একক, এই দুইটা মনে করো 6 একক, ঠিক আছে। এরকম হইতে পারে যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার অপর দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয়, কিন্তু সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান না, 4টা বাহুই সমান না, দুইটা করে বাহুর দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে ওই চতুর্ভুজটা তোমার আয়তক্ষেত্র হইতে পারে, সামান্তরিক হইতে পারে। আয়তক্ষেত্র নাকি সামান্তরিক এটা কিভাবে বুঝবো? এটা বোঝার নিয়ম হচ্ছে, যদি কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র, আর কর্ণ দুইটার দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে সেটা সামান্তরিক। খুব ভালো করে খেয়াল করো যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান,
কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান তাহলে চতুর্ভুজটাকে ডাকবো আমরা আয়তক্ষেত্র। কিন্তু যদি এমন হয় যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কিন্তু কর্ণ দুইটা অসমান তাহলে চতুর্ভুজটাকে ডাকবো হচ্ছে সামান্তরিক। এই জিনিসটা ভাই আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। খুব সুন্দর করে আমি লিখে দিলাম এটা। আর তোমরা যে অধ্যায়টা পড়তেছো এই অধ্যায়টা কিন্তু এইচএসসি তেও আছে। এখন ভালো করে পড়লে এইচএসসি তে অনেক সুবিধা পাবা। এই স্লাইডটা আমি নিয়ে আসছি আমার এইচএসসি স্লাইড থেকে। এইচএসসি 27 ব্যাচ যারা এবার ফার্স্ট ইয়ারে তাদের আমি সরলরেখা পড়াচ্ছি, ওইখান থেকে এই স্লাইডটা নিয়ে আসছি যাতে করে তোমরা খুব সহজে বুঝো। ঠিক আছে, খুব ভালো করে বইয়ে এত সুন্দরভাবে নাই, সো আমি যেভাবে দেখাইলাম তোমাদেরকে। এখন তুমি এটার প্রয়োগ দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 11 বলছে দেখাও যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু। ঠিক আছে, তুমি লিখবা যে দেওয়া আছে একটা বিন্দু চারটা এ বি সি ডি। হ্যাঁ, এটা একটু লিখে নিবা, দেওয়া আছে বিন্দুগুলো এ বি সি ডি, একটু লিখে নিলে টিচাররা খুশি হয়। এখন একটা আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু এটা দেখাতে গেলে কি করতে হবে আমি একটু লিখি। দেওয়া আছে দেওয়া আছে বিন্দুগুলো এ মানে হচ্ছে -5,0, বি 5,0, সি 5,5 আর হচ্ছে ডি -5,5। ঠিক আছে, চারটা বিন্দু দেওয়া আছে, দেখাইতে হবে এই বিন্দুগুলো হচ্ছে একটা আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু। তো আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি যদি একটু ছবি আঁকি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা। ছবি আঁকলে জিনিসটা সহজে বোঝা যায়, ফিল করা যায় বেশি। হ্যাঁ, দেখো -5,0 বিন্দুটা মূল বিন্দু থেকে 5 ঘর বাম দিকে, -5,0 এটা হচ্ছে আমার এ বিন্দুটা। বি বিন্দুটা হচ্ছে 5,0 মানে মূল বিন্দু থেকে 5 ঘর ডান দিকে, কোটি যেহেতু 0 বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে 5,0। এবার সি বিন্দুটা দেখো 5,5, তাহলে মূল বিন্দু থেকে 5 ঘর ডানে 5 ঘর উপরে, 5 ঘর ডানে 5 ঘর উপরে 5,5 5,5। আর এটা হচ্ছে -5,5, তাহলে মানে মূল বিন্দু থেকে 5 ঘর উপরে, সরি 5 ঘর বাইরে 5 ঘর উপরে, -5,5। চিত্র দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা আয়তক্ষেত্র। এখন যদি আমি বিন্দু চারটা যোগ করে দিই তাহলে তোমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাবে। ঠিক আছে, আয়তক্ষেত্র পেয়ে যাবে। ছবিটা আঁকলে জিনিসটা মানে বুঝাটা সহজ হয়, তোমার জন্য বুঝাটা সহজ হবে। তাহলে আসো এবার আমরা কি করব, তাহলে আমরা একটা কাজ করি, বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করব। এবি বাহুর দৈর্ঘ্য দেখে, চিত্র দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এতটুকু 5 একক, এতটুকু 5 একক, টোটালটা হবে 10 একক। কিন্তু পরীক্ষায় সিকিউতে আসলে আমরা একদম মানে সিকিউর নিয়মে করব। ভুজের পার্থক্যের বর্গ, ভুজের পার্থক্যের বর্গ -5 -5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10 একক। এটা হচ্ছে আমার এবি বাহুর দৈর্ঘ্য। এবার সিডি বাহুর দৈর্ঘ্য যদি বের করি, সিডি বাহুর দৈর্ঘ্য তাহলে কি আসতেছে, সিডি বাহুর দৈর্ঘ্য তাহলে আসতেছে হচ্ছে -5 -5 -5 হোল স্কোয়ার প্লাস 5 - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু এটাও 10 একক। ঠিক আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম, দুইটা কিন্তু বিপরীত বাহু। হ্যাঁ, এই দুইটা কিন্তু বিপরীত বাহু, এই দুইটা দৈর্ঘ্য সমান পেলাম। বাট এই বাহুটার দৈর্ঘ্য বের করি চলো, এডি বাহুর দৈর্ঘ্য বের করি চলো। এডি এডি সমান কি হবে, এডি সমান রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ। দেখো -5 -5 মানে -5 + 5, -5 -5 মানে হচ্ছে +5 এত হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 5 একক। এটা কিন্তু দেখেই বলা যাচ্ছিল এটা 5 একক। কিভাবে দেখে বলবা, দেখো এই দুইটা বিন্দুর ভুজ কিন্তু সমান, ভুজ সমান মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে একই পরিমাণ দূরত্বে আছে। এটার কোটি 0, এটার কোটি 5, মানে এখান থেকে 5 ঘর উপরে উঠছে, এটা কিন্তু 5 একক, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কত, 5 - 5 বা এই 5 থেকে এই 5 বিয়োগ করলাম, 5 - 5
হোল স্কোয়ার, এটা হচ্ছে ভুজের পার্থক্য, কোটির পার্থক্য হচ্ছে 5 মাইনাস 0, 5 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাও আসতেছে 5 একক। তাহলে দেখো বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য সমান, এইটা সমান, এইটা আর এইটা সমান, তাহলে এটা আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে। এখন আয়তক্ষেত্র নাকি সামান্তরিক এটা বুঝবো কিভাবে? আমাকে একটু কমেন্টে লিখে দাও তো, আয়তক্ষেত্র নাকি সামান্তরিক এটা বুঝবো কিভাবে? এটা তো আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে। সো আয়ত না সামান্তরিক এটা বুঝবো কিভাবে? বলো কিভাবে বুঝবো? না এটা তো বের করতে হবে আমাকে। হ্যাঁ কর্ণ, এই যে মিসবা বলছে কর্ণ বের করতে হবে। এখন কর্ণ, এখন এটার কর্ণ কে কে ভাইয়া? এখানে কর্ণগুলো একটু দেখি। একটা কর্ণ হচ্ছে ভাই এসি কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে ভাইয়া বিডি কর্ণ, সরি একটা হচ্ছে তোমার এসি কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে তোমার বিডি কর্ণ। এখন আমাদের কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে লিখবো যে এসি কর্ণের, হ্যাঁ এসি কর্ণের দৈর্ঘ্য, এখানে লিখি এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে? এসি কর্ণের দৈর্ঘ্য কত? এই দুইটা বিন্দুর দূরত্ব, তাহলে 5 মাইনাস মাইনাস 5, তাহলে 5 প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার, এটা কত আসে? এটা হচ্ছে 10 মানে 100, এটা হচ্ছে 25, 125 রুট ওভার 125, রুট ওভার 125 মানে হচ্ছে 5 রুট 5 মনে হয়, হ্যাঁ 5 রুট 5, রুট ওভার 125 কে লেখা যায় 25 গুণন 5 মানে 5 রুট 5, 5 রুট 5 একক। ঠিক আছে, এটা হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য। এবার আমি যদি, এসি না এটা হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য, এসি না এটা তো বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য। এই যে 5 মাইনাস মাইনাস 5 মানে 5 প্লাস 5, 0 মাইনাস 5, হ্যাঁ বিডি কর্ণের দৈর্ঘ্য। এবার যদি আমি এসি কর্ণের দৈর্ঘ্য বের করি, এসি কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে? এসি কর্ণ হচ্ছে তোমার এইটা, তাহলে মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার, এইটাও আসবে তোমার 5 রুট 5 একক। তাহলে কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? আমি এখানে লিখবো যে এবিসিডি চতুর্ভুজে, এবিসিডি চতুর্ভুজে আমরা কি পাচ্ছি? এবি আর সিডি সমান, এবি আর সিডি সমান, কমা এডি আর বিসি সমান, এডি আর বিসি সমান, এবং বিডি আর এসি সমান, এবং এবং যেভাবে লিখবো, এবং কর্ণ, কর্ণ এসি আর কর্ণ বিডি সমান, কর্ণ বিডি সমান। অতএব, অতএব এবিসিডি একটা আয়তক্ষেত্র, অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র, শেষ, আয়তক্ষেত্র। এখন যদি বলে যে এখন যদি তুমি বের করে দেখতে আছে কর্ণ এসি আর কর্ণ বিডির দৈর্ঘ্য অসমান হয়, তাহলে এইটা কি হইতো? চতুর্ভুজটা, কর্ণ দুইটা যদি অসমান হইতো তাহলে এই চতুর্ভুজটা কি হইতো? আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো। কর্ণ দুইটা অসমান হলে এই চতুর্ভুজটা কি হইতো? সামান্তরিক হইতো, রাইট। এই যে এটা সবসময় মনে রাখবা যে কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে সেটা বর্গ হইতে পারে, না হলে সেটা আয়ত হইতে পারে। আর কর্ণ দুইটা যদি অসমান হয় তাহলে সেটা হয় রম্বস হবে, নতুবা সামান্তরিক হবে। ঠিক আছে, ওকে। এইটা অনুশীলনীর 8 নাম্বার ম্যাথ। এ বি সি ডি চারটা বিন্দু দেওয়া আছে, এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা নির্ণয় করতে হবে। বলো অঙ্কটা তোমরা পারবা নাকি পারবা না? এই অঙ্কটা তোমরা পারবা কি পারবা না? আচ্ছা, এই যে আমি আজকে একটা কথা বলতেছিলাম না ল্যাক অফ কনফিডেন্স নিয়ে, তোমরা অনেকেই অপশন সি দাগাইছো, যখন দেখলা যে অপশন বি রাইট আনসার তখন ভাবছো যে নিজেরই ভুল হয়েছে। তোমারটাও যে ঠিক হইতে পারে স্রোতের বিপরীতে, যে হ্যাঁ পোলের অপশন বি হওয়া সত্ত্বেও তোমারটাই যে ঠিক, এরকম কনফিডেন্সের অভাব অনেকের মধ্যে আছে। হ্যাঁ, নিজেই কনফিউজড হয়ে গেছিল আসলে তুমি বুঝি ভুল করছো, এরকম কে কে আসছো যে ভাই আমি কনফিউজড হয়ে গেছিলাম।
এরকম কে কে আছে? দেখো ভাই, মানুষের কনফিডেন্স লেভেল এটা মানুষকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তুমি লেখাপড়া অনেক ভালো প্র্যাকটিস করছো, রেগুলার নোট করছো, ক্লাস করছো, বাসায় ম্যাথ প্র্যাকটিস করছো, কিন্তু ভাই পরীক্ষার আগে যদি তোমার ভয় কাজ করে, নার্ভাসনেস কাজ করে, হ্যাঁ, তাহলে কিন্তু ভাই তোমার কখনোই পরীক্ষায় 100 পাওয়াটা খুবই তোমার জন্য কঠিন হয়ে যাবে। এমন হতে পারে তুমি অনেক খারাপ করে ফেলছো পরীক্ষা, তোমার চেয়ে তুলনামূলকভাবে খারাপ স্টুডেন্টরাও অনেক ভালো করতেছে, শুধুমাত্র এই কনফিডেন্সের ঘাটতির কারণে তোমার। ঠিক আছে, তো কনফিডেন্স কে নিয়ে কাজ করো, কনফিডেন্স কিভাবে বুস্ট করা যায় এটা নিয়ে কাজ করো, সবসময় বোল্ড থাকবা, সাহসী থাকবা। ঠিক আছে, তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করি। আমরা নর্মালি বাসায় যে ধরনের কাপড় চোপড় পরি, বাসা থেকে বের হওয়ার সময় আমরা কিন্তু একটু বেটার কাপড় চোপড় পরি, তাই না? তাই কিনা? ইয়েস অর নো, আমাকে একটু জানাও তো। নর্মালি আমি যেটা করতাম, মানে দেখতাম আর কি, যে আমরা বাসায় যে ধরনের জামা কাপড় পরি, বাসা থেকে যখন বের হই তখন একটু বেটার আউটফিটে বের হই। এরকম কারা কারা আছে? তো সবসময় একটা একটা জিনিস তোমাকে শেয়ার করি, এটা আমি রিসেন্ট জানছি, নিজের উপরে অ্যাপ্লাই করে আমি এটার পজিটিভ আউটকাম পাইছি। সেটা হচ্ছে, তুমি যদি বাসাতেও ভালো কাপড় চোপড় পরে থাকো যেটা তুমি বাইরে পরো, এরকম ভালো কাপড় চোপড় যদি তুমি বাসাতেও পরো, তার মানে এই না যে বাইরের ময়লা কাপড়টাই পরবা, হ্যাঁ, মানে ওই মানের কাপড় যদি তুমি বাসাতেও পরো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট, তাহলে যেটা হবে যে ভিতর থেকে একটা কনফিডেন্স বুস্ট হয়, মানুষের ভিতর থেকে একটা কনফিডেন্স বুস্ট হয় এবং নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা তোমার মুডটাকে ভালো রাখে। মানুষ যখন ভালো কাপড়-চোপড় পরে তখন তার মুডটা ভালো থাকে। ঠিক আছে? তুমি যখন তোমার পছন্দের ড্রেসটা পরবা দেখবা যে তোমার মুডটা ভালো লাগতেছে। সো তখন তার মুড ভালো থাকে। মুড যখন ভালো থাকবে তখন তোমার যেকোনো কাজে কনসেনট্রেশন দেওয়াটা সহজ হবে। ঠিক আছে? সো নিজের উপরে এপ্লাই করে দেখো যে আসলে এটা কাজ করে কিনা। ঠিক আছে? সো আজকেই তুমি ট্রাই করতে পারো। ক্লাসটা শেষ করে তোমার পছন্দের জামাটা পরতে পারো, কাপড়টা পরতে পারো। তুমি দেখবা যে কাপড় নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখবা যে কাপড়টা যাতে কটন হয়, সুতি হয়। তাহলে যেটা হবে তুমি কমফোর্টেবল ফিল করবা। বাসার জন্য এই কটনটা খুব গুরুত্বপূর্ণ আরকি। হ্যাঁ? তারপর তাহলে দেখবা যে ভালো কাপড় পরলে নিজের মধ্যে একটা ভালো লাগতেছে। ঠিক আছে? অনেকে আবার না, ঠিক আছে যে ভাইয়া নিজেকেই সঠিক মনে হইছে। এটা খুবই ভালো। কনফিডেন্ট থাকো। আমি আমার লাইফের ডিসিশন গুলো সবসময় কনফিডেন্টলি নিতাম এবং আমার মোস্ট অফ দ্য ডিসিশনস ছিল স্রোতের বিপরীত। মোস্ট অফ দ্য ডিসিশনস। আমার ফ্রেন্ডরা এক ধরনের কাজ করতো, আমি একরকম কাজ করতাম। সবার থেকে আমি আলাদা ছিলাম এবং আমার রেজাল্ট সবসময় অনেক ভালো হইতো। দিন শেষে আমার ফ্রেন্ডরা আবার আমাকে ফলো করতো। তারপরেও লাভ হইতো না। হ্যাঁ? সবাই হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ টিচারের কাছে পড়ে বেড়াইতো। আমার কাছে মনে হইতো এত টিচারের কাছে যে পড়তেছে এতে তো নিজেরই সময় নষ্ট। এর চেয়ে নিজে পড়লেই তো হয়। যেই সময়টা ওরা টিচারের কাছে পড়ে, ওই সময়টা যদি আমি নিজে বাসায় মনোযোগ দিয়ে পড়ি, তাহলে হচ্ছে আমার রেজাল্ট অনেক ভালো হয়ে যায়। সো আমি যেটা করতাম, আমি একজন টিচারের কাছে পড়তাম যে টিচার সব সাবজেক্ট পড়াইতো। আমি একটা টিচার খুঁজে পাইছিলাম আমার বাড়ির কাছে, যে সব সাবজেক্ট পড়াইতো। তো তার কাছেই পড়তাম, প্রত্যেকদিন পড়তাম। ২ ঘন্টা করে পড়াইতো। তার ২ টা ব্যাচ ছিল, হ্যাঁ? ৩টা থেকে ৫টা, ৫টা থেকে ৭টা। তো আমি কোনদিন ৩ টার ব্যাচে যাইতাম, কোনদিন ৫ টার ব্যাচে যাইতাম। তো আমার রুটিনটা ছিল স্কুল থেকে এসে আমি ঘুমাইতাম। আ ঘুম থেকে উঠে আমি পড়তে যাইতাম। কারণ আমার ওই যে দুপুরের ঘুমটা আমার খুব দরকার। দুপুরের ঘুমটা ভালো মতো হইলে আমার হচ্ছে পরের সময়টা, দিনের পরবর্তী অংশটা খুব এনার্জেটিক লাগে আরকি। সো আমি একটা ভালো একটা ঘুম দিতাম। ১ ঘন্টা ১.৫ ঘন্টা একটা ঘুম দিতাম। ভাত খাওয়ার পরেই ঘুম দিতাম স্কুল থেকে এসে। ঘুম থেকে উঠে পড়তে যাইতাম। তো ধরো যে ৩ টার ব্যাচে যেদিন যাইতাম, পড়াইতে ৫টা, ৫:১৫ র দিকে স্যার বলতো, "আর পড়বা?" আমি বলতাম, "হ্যাঁ স্যার পড়ান।" কইতো, "থাক আজকে আর পড়তে হবে না, চলে যাও।" হ্যাঁ, কারণ স্যারের ব্যাচে তো জায়গার সংকট ছিল। এই কারণে আরকি বের করে দিত আমাকে। তো যাই হোক, আমার মনে হয় না স্যার কোনদিন আমাকে জিজ্ঞেস করছে, "আর পড়বা?" আর আমি বলছি, "না স্যার, আর আজকে থাক।" এটা আমি জীবনেও বলিনি। ঠিক আছে? এবং ভিতর থেকে আমি বলতাম যে, "স্যার আরো পড়ান।" আমি চাইতাম আরো পড়ান। আমার স্কুলে একজন ইংরেজি স্যার আসছিলেন। এত ভালো ইংরেজি পড়াইতেন, আমার খুবই পছন্দ ছিল। এবং স্যার যখন পড়াইতেন মানে আমি আসলে খুবই মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তো তার কাছে আমি অনেক ইংরেজিও শিখছি। আমার হচ্ছে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো ছিল। কোন বই-টই মানে ইংলিশ পরীক্ষার আগে আমি খুব নির্ভর থাকতাম। কিচ্ছু পড়তে হইতো না আমার। আমি জানি আমি A+ পাবো, এমনি পাবো। আমার কোন কিছু কমন না আসলে আমি পাবো। তো এটা আমি খুবই কনফিডেন্ট থাকতাম অলওয়েজ। এটা আসছে হচ্ছে স্যারের জন্য। তো স্যার ওই যে ক্লাসের সময় এরকম অনেক স্টুডেন্ট থাকতো যারা হচ্ছে বলতো, "স্যার আজকে আর পড়েন না, আজকে আর পড়েন না।" কিন্তু আমার খুব মনে হতো স্যার আরো পড়ায় না কেন? হ্যাঁ? তো আসলে কোন একটা কাজ যদি তুমি এনজয় করো, ভালোবাসো, তাহলে দেখবা যে ওই কাজটা তোমার কাছে ভাল লাগতেছে করে। ঠিক আছে? ওকে ফাইন। আমরা এই অঙ্কটা একটু করি। হ্যাঁ, ABCD দ্বারা গঠিত চতুর্ভুজের সামান্তরিক না আয়তন নির্ণয় করতে হবে। এটা কিন্তু আগেরটার মতোই ভাই। একদম আগেরটার মতো। খেয়াল করো।
একদম আগেরটার মতো। এ হচ্ছে -2 -1, দেখো মূল বিন্দু থেকে 2 ঘর বায়ে 1 ঘর নিচে, একটু নিজের আন্দাজ মতো নাম দিব, হ্যাঁ। -2 -1, এটা হচ্ছে 5,4, তাহলে মূল বিন্দু থেকে 5 ঘর ডানে 4 ঘর উপরে 5,4, তারপরে 6, ওমা এটা তো আরো বেশি। আচ্ছা এটা হচ্ছে ধরো 5,4, টাকাটা কঠিন হয়ে যাচ্ছে। এটা -2 -1 এখানে, এটা ধরো এ বিন্দু, -2 -1, ঠিক আছে। আচ্ছা ডি বিন্দুটা কোথায়? -1 2, -1 2, এটা হচ্ছে ডি বিন্দু। -1 এক ঘর বায়ে এক ঘর বায়ে 2 ঘর উপরে, এটা হচ্ছে তোমার ডি বিন্দুটা, -1, 2। এবার হচ্ছে সি বিন্দু হচ্ছে 6,7, 6,7, 6,7 বিন্দুটা হচ্ছে 6 ঘর ডানে 7 ঘর উপরে, আর এটা হচ্ছে 6,7 সি বিন্দুটা, হ্যাঁ 6 ঘর ডানে 7 ঘর উপরে, সি বিন্দু 6,7, আর বি বিন্দু হচ্ছে 5,4, 5 ঘর ডানে 4 ঘর উপরে 5,4। দেখো এ বি সি ডি, এটা একটা আয়তন আর সামান্তরিক, সেটা বের করতে হবে, ঠিক আছে। সামান্তরিক সেটা বের করতে হবে। তাহলে এ বি কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম। চিত্র দেখেই বোঝা যায়, যদি চিত্রটা ঠিকঠাক আঁকতে পারো, চিত্র দেখে কিন্তু বলে ফেলা যায় এটা আয়তক্ষেত্র না সমান্তরিক। দেখো তো চিত্র দেখে কি মনে হচ্ছে, এটা আয়তন না সমান্তরিক। এখন আমাদের এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপর হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে হচ্ছে আমার এডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তারপর যেটা করতে হবে, কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে আমার বিডি কর্ণ, আর এটা হচ্ছে আমার এসি কর্ণ। তাহলে আমার এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। বি ইজ ইনকারেক্ট, বি হচ্ছে তোমার 5,4, ও বি হচ্ছে 5,4, মোটামুটি এরকমই আর কি, হ্যাঁ একদম তো অ্যাকুরেট হবে না, আমি তো হচ্ছে গ্রাফে আঁকি নেই, গ্রাফ ঘর করা নেই। 5 ঘর, এই যে মূল বিন্দুতে এটা 5 ঘর ডানে 4 ঘর উপরে, আর তোমার হচ্ছে সি বিন্দু হচ্ছে 6 ঘর ডানে 7 ঘর উপরে। আপেক্ষিক অবস্থান ঠিক আছে ভাই, অ্যাকুরেট অবস্থান ঠিক নাই, আপেক্ষিক অবস্থান ঠিক আছে আর কি, হ্যাঁ। চিত্র হয় নাই কেন? চিত্র হয় নাই, বি হচ্ছে, দাঁড়াও আরেকবার দেখি, -2, -1, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, 5,4, 5,4, এই যে 5,4, 5 ঘর ডানে 4 ঘর উপরে, আরেকটু উপরে হইতো, হ্যাঁ এটা আরেকটু উপরে হইতো, ঠিক আছে আরেকটু উপরে হইতো। 6,7, এটা আরেকটু ডানে আরেকটু উপরে, এটা এটা আরেকটু উপরে হইতো, ঠিক আছে এটা আরেকটু উপরে হইতো, হ্যাঁ। আর ডি হচ্ছে এটা, মোটামুটি ঠিক আছে আর অ্যাকুরেট হয় নাই। বি বিন্দুটা আরেকটু উপরে হইতো, সি বিন্দুটা যদি এখানে হয়, বি বিন্দুটা ধরো এখানে হইতো, এরকম কিছু একটা হইতো, হ্যাঁ। এই তো, তাহলে পারবো না ভাই, এবি বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করি, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে? √5 + 2, 5 + 2 হোল স্কয়ার প্লাস 4 + 1, 4 + 1 হোল স্কয়ার, এটা হচ্ছে এটা। সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে? সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 + 1, 6 + 1 হোল স্কয়ার প্লাস 7 - 2 হোল স্কয়ার, 7 - 2 হোল স্কয়ার। তারপরে হইতেছে এডি বাহুর দৈর্ঘ্য, এডি হচ্ছে তোমার -2 + 1, -2 + 1 হোল স্কয়ার প্লাস -1 - 2, -1 - 2 হোল স্কয়ার। তারপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য 6 - 5 হোল স্কয়ার, 6 - 5 হোল স্কয়ার প্লাস 7 - 4 হোল স্কয়ার, ঠিক আছে। এবার আসো এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণ হচ্ছে 6 + 2 হোল স্কয়ার, 6 + 2 হোল স্কয়ার প্লাস 7 + 1 হোল স্কয়ার,
7 প্লাস 1 হোল স্কোয়ার। বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 প্লাস 1 হোল স্কোয়ার, 5 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 হোল স্কোয়ার। এবার সবগুলা দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? সবগুলো দৈর্ঘ্য যদি বের করি আমরা, তাহলে এটা হবে 5 যোগ 2 মানে হচ্ছে 7, 7 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এটার ভ্যালু আসতেছে √74, √74। এইটা আসতেছে তোমার, এটা কত আসে, এটা 7, এটা 5, এটাও আসবে √74। তারপর এইটা আসতেছে তোমার -2 প্লাস 1 মানে -1 স্কোয়ার মানে শুধু 1 প্লাস এটা হচ্ছে 9, এটা হচ্ছে √10, এটা কত আসে 1, এটা 4 5 3 স্কোয়ার 9, এটাও √10। মানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান, তাহলে মানে এটা আয়ত অথবা সামান্তরিক। এখন কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে এটা আয়ত, কর্ণ দুইটা যদি অসমান হয় তাহলে এটা সামান্তরিক। এটা হচ্ছে 6 যোগ 2 8, 8 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার, এটা আসতেছে 8√2, আর এটা আসতেছে তোমার 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2√10, 2√10, ঠিক আছে? এখন তাহলে লিখবো কি, যেহেতু এবি আর সিডি সমান, এবি আর সিডি সমান, কমা এডি আর বিসি সমান মানে বিপরীত বাহুগুলো সমান, এবং কর্ণ দুইটা অসমান, এসি আর বিডি অসমান, এসি আর বিডি অসমান, অতএব এবিসিডি একটা সামান্তরিক। সো তোমরা নিজেরাই পারতে আমি জানি, তারপর আমি করে দিলাম। সো আমরা কি সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি তো? আমার করাটা ঠিক আছে তো ভাইয়া? অতএব চতুর্ভুজটি সামান্তরিক। সাধা ইসলাম বলে দিছে, ঠিক আছে, চতুর্ভুজটা সামান্তরিক। শেষ। আচ্ছা, ক্লাস সময় শেষ করব, ঠিক আছে? আমার আগে করে ফেলছো না, ভেরি গুড। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব? টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে আমাকে, দেখো আমি যদি তোমার একটা প্ল্যানিং করে দিই, এই যে এখন ক্লাস করলা, এখন 11:15 বাজে, কখনো কখনো ক্লাস শেষ হইতে 11টা বাজে, কখনো 11:15 বাজে। আমি তোমাদের বলবো যে লেট নাইটে যে ক্লাসটা করবা, এই ক্লাসটা করার সময় তুমি চাইলে কিন্তু খেয়ে নিতে পারো, ক্লাস করতে করতে খেয়ে ফেলতে পারো, অথবা ক্লাস করা শেষ হলে খেয়ে নিতে পারো। ক্লাস নোটটা যদি ক্লাস টাইমে না তুলে তুমি যদি পরে একটা সময় ক্লাসটা আবার দেখো এবং ক্লাস নোটটা তোলো, একটা ক্লাস কিন্তু দুইবার তোমার ব্রেনে হিট করতেছে, ঠিক আছে? সো আমার মতে ইফেক্টিভ হচ্ছে তুমি একবার লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাস করার সময় কোনো প্যারা নিবা না, খাওয়া দাওয়া থাকলে এইসব করে ফেলবা, টাইমটা সেভ হবে। আবার তুমি যখন সেকেন্ড টাইম ক্লাসটা করবা তখন কিন্তু তুমি চাইলে পজ দিয়ে দিয়ে ক্লাস নোট তুলতে পারতেছো, ঠিক আছে? সো এক কাজ করবা, তোমার 11:30 থেকে 12টার মধ্যে, অবশ্যই 12টার মধ্যে ঘুমায় যাবে, 12টার মধ্যে ঘুমায় যাবা, উঠবা হচ্ছে ভোরবেলা। ভোরবেলা উঠবা মানে ধরো যে 6টা 6:30 উঠে যাবে, অ্যালার্ম দিয়ে উঠবা। আর তুমি যদি আরো আগে ঘুমাইতে পারো তাহলে আরো ভালো, 11:30টায় ঘুমাইতে পারো আরো ভালো, 6 ঘন্টা ঘুমাবা বা 7 ঘন্টা ঘুমাবা, এনাফ। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে যদি তুমি একটু পড়াটা আগায় রাখতে পারো তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? অন্যরা যখন ঘুমাচ্ছে, অন্যদের যখন দিনই শুরু হয় নাই, তখন তোমার দিনের মেইন পড়াটা শেষ হয়ে গেল, এটা অনেক ভালো। কিন্তু সকালবেলা পড়ার দুইটা সুবিধা, একটা সুবিধা হচ্ছে সবাই ঘুমাইতে থাকে, চারপাশ নিরিবিলি থাকে, আর দ্বিতীয় সুবিধা হচ্ছে সকালবেলা মানুষের আসলে পজিটিভ এনার্জি অনেক বেশি থাকে। ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের পজিটিভ এনার্জি অনেক বেশি থাকে, ভালো কাজ করার মতো এনার্জি অনেক বেশি থাকে, কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি থাকে। একই কাজ যেটা রাতে করতেছো সেটা যদি সকালে করতে পারো তাহলে তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে, ঠিক আছে? স্কুলে যাওয়ার আগে যদি তুমি পড়াটা কমপ্লিট করতে পারো, দেন স্কুলে গেলা, স্কুল থেকে এসে একটু ঘুমাবা, তারপরে তো একটু ঘুমানোর পরে যদি বিকালবেলা একটু খেলাধুলা করো খুবই ভালো। আমি ইন্সপায়ার করি স্টুডেন্ট, তোমরা খেলাধুলা কেন করো না? তোমরা যে তোমরা হচ্ছে খালি যে এখন খালি স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে থাকলে তো হবে না। ক্রিকেট ফুটবল সবই খেলো কিন্তু মোবাইলের স্ক্রিনে, তাহলে হবে না। করতে হবে কি, মাঠে যে খেলবা, তাহলে যেটা হবে তোমার বডি ফিটনেস ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে পড়ালেখা ভালো হবে, এটাও দরকার। হ্যাঁ, বাসায় এসে সন্ধ্যাবেলা বাসায় এসে হাত মুখ ধুয়ে শিকড় ক্লাস করবা, 2টা ক্লাস করবা, ভোরবেলা পড়াটা পড়ে ফেলবো, ঠিক আছে? এই তো শেষ, ঠিক আছে? ছুটি দেন ভাই, রাত হয়েছে ভাই, আমরা ঘুমাবো, আমাদের কাজ কামাতে ভাই, ঘুমাবো ভাই।
ভাই এখন তো স্কুলে কর্মবিরতি চলছে। মাইনাস না থাকলেও মাইনাস দেন কেন? সবই আল্লাহর ইচ্ছা। কমেন্ট করার দরকার নেই। কি জিমে কিছু বলবেন? হ্যাঁ আমি প্রতিদিন খেলি। ভেরি গুড। কি খেলো? হ্যাঁ ক্রিকেট খেলি না? কে কে ক্রিকেট ফুটবল এসব খেলি? পাবজি খেলে না না ওরা পাবজি খেলে না, ভালো ছেলে মেয়ে, পাবজি খেলে। ভদ্র ছেলে মেয়ে। এসএস ডান লিখে দাও। হোক। এবং এই মার্ক টোয়েন তাকে বলছে হচ্ছে 19 শতকের সেরা মানুষগুলোর একজন। ইনার নাম হচ্ছে হেলেন কেলার। ঠিক আছে? তো হেলেন কেলার এই নামটা কি আমরা আগে শুনছি নাকি আজকে প্রথম শুনলাম? একটু বললো যে হেলেন কেলারের নাম কি আমরা আগে শুনছি নাকি আজকে প্রথম শুনলাম? দেখো হেলেন কেলার যখন জন্ম নেয় তখন সে সুস্থ স্বাভাবিক একটা মানুষ ছিল, কিন্তু 19 মাস বয়স যখন তার, তখন তার একটা অসুখ হয়। সে খুব জ্বরে আক্রান্ত হয়। তার আব্বু আম্মু স্বাভাবিকভাবে 19 মাস বয়সের একটা বাচ্চা যাকে নিয়ে, যার জ্বর, তীব্র জ্বর, তাকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যায়। একসময় তার জ্বর ভালো হয়, কিন্তু তার আব্বু আম্মু খেয়াল করে যে বাচ্চাটার মধ্যে একটা পরিবর্তন আসছে। সে তার দৃষ্টিশক্তি হারায় ফেলছে, তার শ্রবণ শক্তি হারায় ফেলছে, একই সাথে তার বাক শক্তি হারায় ফেলছে। তো একটা মানুষ যার, যে চোখে দেখতে পায় না, যে কানে শুনতে পায় না, এবং যে কথা বলতে পারে না, তুমি বুঝতেছো একটা মানুষের তিনটা ইন্দ্রিয়, মেইন তিনটা ইন্দ্রিয় অচল হয়ে গেছে এই 19 মাস বয়সে। বাবা মা তো মন খারাপ হলেও বাচ্চাকে তো আর ফেলে দিতে পারে না। একে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলো, কোনো লাভ হইলো না। তার বয়স যখন আরেকটু বেশি তখন তাকে নিয়ে গেল হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম হয়তো তোমরা অনেকে শুনে থাকবা। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল, আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী। তো তিনিও বললো আসলে এই রোগের তো আসলে ওইরকম চিকিৎসা টিকিৎসা নাই। তবে এই বাচ্চাটার বুদ্ধিমত্তা দেখে আলেকজান্ডার গ্রাহাম বেল, উনি তো মহান ব্যক্তি, তো বুঝে গেছিল যে এই বাচ্চাটার মধ্যে স্পেশাল কিছু একটা আছে। তখন বলছে যে তাকে যদি একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে আনা যায়, হয়তো তার মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে। ঠিক আছে? তো তাকে এবার শুরু হলো হচ্ছে তার শিক্ষক খোঁজা। হ্যাঁ বলছে যে ইনার জন্ম কোথায়? ইনার জন্ম হচ্ছে আমেরিকাতে 1880 সালে। আমেরিকার অ্যালবামা নামে একটা অঙ্গরাজ্য আছে, ওইখানে তার জন্ম 1880 সালে। ঠিক আছে? সো একদম ভালো শিক্ষক খোঁজার অভিযান শুরু হইলো এবং একটা শিক্ষক পাওয়া গেল। শিক্ষিকা নাম হচ্ছে অ্যানি সুলেভান। এই অ্যানি সুলেভান, এই ভদ্রমহিলা নিজেরও দৃষ্টিশক্তির অভাব ছিল, যার কারণে তার এই ধরনের বাচ্চাদের প্রতি একটা সিম্প্যাথি কাজ করত। তো অ্যানি সুলেভান এই বাচ্চা হেলেন কেলারের লেখাপড়ার দায়িত্ব নেয়। সে তার বাসায় আসতো, এসে তাকে পড়াশোনা করাইতো। তো কিভাবে পড়াশোনা করাইতো? সে তো আসলে দেখতেও পায় না, শুনতেও পায় না, কথাও বলতে পারে না। সে যেটা করতো, ধরো যে তার আঙ্গুলটা নিয়ে, বাচ্চাটার আঙ্গুল নিয়ে পানির মধ্যে দিত, পানিটা স্পর্শ করাইতো, তারপর তার হাতের মধ্যে লিখতো ওয়াটার। এইভাবে বাচ্চাটা শেখে যে এই জিনিসটা যেটা আমি টাচ করতেছি, যে ফিলিংসটা আমার হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে ওয়াটার। ওয়াটারটা কিরকম, এরকম করে লিখে WATER, হ্যাঁ, তার হাতের মধ্যে লিখে। এবং বাচ্চাটা খুবই মেধাবী ছিল, তো যার কারণে খুব দ্রুতই সে জিনিসগুলো ক্যাচ করে নেয়। এইভাবে একটা একটা করে শব্দ শেখানো হয় তাকে। এবং এই বাচ্চাটা একসময় বড় হয় এবং সে গ্রাজুয়েশনও কমপ্লিট করে। গ্রাজুয়েশনও করে ইউএস এর একটা বিখ্যাত ইউনিভার্সিটি, রেডক্লিফ ইউনিভার্সিটি থেকে, যেখানে অ্যাকচুয়ালি তার বিখ্যাত লেখক মার্ক টোয়েনের সাথে পরিচয়টা হয়। ঠিক আছে? তো এ কিন্তু পরবর্তীতে কিছুটা বাকশক্তি ফিরে পাইছিল, আধো আধো কথা বলতে পারতো, অনেক প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। এবং অন্ধ মানুষরা যে লেখাপড়া করে যে পদ্ধতিতে, এটার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি, এই পদ্ধতিতে সে লেখাপড়াও করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে। তার 12টা বই আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ। সে একজন বিখ্যাত সমাজসেবী, রাজনৈতিক কর্মী, হ্যাঁ, এবং বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। ওই আধো আধো কথা নিয়ে সে হচ্ছে বক্তৃতা দিত, মানুষকে ইন্সপায়ার করতো। তার লাইফটা পুরাটাই হচ্ছে মানুষের জন্য ইন্সপিরেশনাল, মানুষকে অনেক অনুপ্রেরণা দেয়। যারা বাঁচার আগ্রহ হারায় ফেলে, ডিপ্রেশনের পেশেন্ট, হেলেন কেলারের গল্প শুনলে অনেকেই বাঁচার আগ্রহ ফিরে পায়। এরকম একজন ব্যক্তি যার তিনটা ইন্দ্রিয় নষ্ট, সে যদি পৃথিবী জয় করতে পারে, তাহলে আমরা আসলে জয়ী না হওয়ার তো কোনো মানে হয় না, কোনো কারণই নেই। হ্যাঁ, তো এই আর কি। তো তার একটা তার কিন্তু হচ্ছে একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হয়েছিল। হেলেন কেলারের একটা আরেকটা গুণ ছিল যে মানুষের কণ্ঠনালী স্পর্শ করে সে আসলে বলতে পারতো যে সে আসলে কি কথা বলতেছে। যে আমি যে কথাগুলো বলতেছি এখন তোমাদের, তোমরা কিন্তু কথাটা শুনতেছো জন্য কথাটা বুঝতে পারতেছো, বাট সে তো আসলে শুনতে পাইতো না। সে করতো কি, এই যে কণ্ঠটা স্পর্শ করতো কারো,
সামনে দাঁড়ানো একজন মানুষের গলা স্পর্শ করতো। তো কথা বলার সময় যে গলার যে অনুরণনটা হয় সেইটা ফিল করে সে বুঝতে পারতো যে কি কথা বলতেছে। সো এখনকার মতো অনলাইন ক্লাস কিন্তু হেলেন কেলারের জন্য না। ঠিক আছে? এনিওয়ে তো এই আরকি রবীন্দ্রনাথের সান্নিধ্য তিনি আসছিলেন এবং সবাই তার খুব গুণগ্রাহী। পৃথিবীর যারা বিখ্যাত মনীষী আছে এই ভদ্রমহিলাকে খুবই পছন্দ করে। হ্যাঁ? তো এই আরকি বিষয়টা। সো এই গল্পটা কেন বললাম, হেলেন কেলারের স্টোরি কেন বললাম? কারণ হচ্ছে আমরা আসলে অল্পতেই জীবনে ভালো করার আকাঙ্ক্ষাটাকে মানে ত্যাগ করি। ভালো করার ইচ্ছা হারায় ফেলি, মোটিভেশন হারায় ফেলি। অনেক সহজেই ডিমোটিভেটেড হয়ে যাই, ডিপ্রেশনে ভুগি। হ্যাঁ? খারাপ কিছু হইলে ফ্যামিলিতে হয়তো কোনো একটা খারাপ কিছু হইলো, হয়তো ফ্রেন্ড কোনো কারণে বুলি করলো। ওইটা নিয়েই মনের মধ্যে গেঁথে বসে থাকি, মন খারাপ করে বসে থাকি। কিন্তু মানুষের আসলে এগুলা যে এই পড়াশোনার পথে আমাদের কিন্তু বিভিন্ন এক্সকিউজ তৈরি করতেছি যে এটার কারণে হয়তো আমার পড়া হচ্ছে না, ওই কারণে পড়া হচ্ছে না। কিন্তু এই ভদ্রমহিলা যার ৩ টা ইন্দ্রিয় নষ্ট, সে কিন্তু গ্র্যাজুয়েশন করছে, ১২ টা বই লিখছে, পৃথিবী জয় করছে। তো তার কিন্তু এক্সকিউজ লাগে নাই। সো আমরা যেগুলো আসলে দেই যে ভাইয়া এগুলো কিন্তু আসলে এক্সকিউজ। যে ভাই এই কারণে পড়তে পারতেছি না, এই কারণে পড়তে পারছি না, এগুলো কিন্তু ভাই এক্সকিউজ। ঠিক আছে? সো আমরা এক্সকিউজ না দিয়ে আমরা যে ডিটারমাইন্ড থাকি তাহলে যেকোনো এক্সকিউজই কিন্তু আমরা ওভারকাম করতে পারি। তো হেলেন কেলারের একটা উক্তি দিয়ে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে দ্য অনলি থিং ওয়ার্স দ্যান বিং ব্লাইন্ড ইজ হ্যাভিং সাইট বাট নো ভিশন। মানে দ্য অনলি থিং ওয়ার্স দ্যান বিং ব্লাইন্ড, অন্ধ হওয়ার চেয়েও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে তোমার দৃষ্টিশক্তি আছে কিন্তু তোমার কোনো লক্ষ্য নাই, কোনো ভিশন নেই। আমাদের মধ্যে অনেকেই আছে না যারা হয়তো ঠিকই দেখতেছো কিন্তু চোখে ঠিকই দেখো কিন্তু তার জীবনে কোনো লক্ষ্য নাই, কোনো ভিশন নাই। সো এটা আসলে অন্ধ হওয়ার থেকেও বেশি খারাপ। এটা হচ্ছে হেলেন কেলারের বলা একটা বিখ্যাত উক্তি। সো আশা করি তোমাদের লাইফে একটা ভিশন থাকবে, একটা লক্ষ্য থাকবে যে ভাই বড় হয়ে আমি এটা হতে চাই, এটা হয়ে আমি এটা করতে চাই, সমাজে এইভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি। ঠিক আছে? ওকে ভাই, তাহলে সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।